আমাকে অনেক কয় খালি খারাপ খবর শোনান দাদা ভিডিওত। আজকে একটা ভালো খবর শোনাবো। হ্যাঁ বলেন তো, আমাদের জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো খবর কি হইতে পারে? সবচেয়ে ভালো খবর যদি ইন্ডিয়ার মাতব্বরি করার হ্যাডম কমে। তাইলে প্রশ্ন, ইন্ডিয়ার দাদাগিরি করার হ্যাডম কি কমিছে? হ্যাঁ কমিছে, ব্যাপকভাবে কমিছে। আর আপনাদের চোখেও সেটা ধরা পড়বে, আমি এক এক করে ধরে দিব। কয়েক মাসের মধ্যে বুঝতে পারবেন এই জিনিসটা। ব্যান্ড পার্টি বাজান সাহেব, হ্যাঁ ব্যান্ড পার্টি বাজান, একটা আনন্দের সময়। আসেন একে একে দেখে দিই। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দিল্লিতে নায়ার গেছিল কয়েকদিন আগে বউরে নিয়ে, জানেন তো কেন গেছিলেন জানেন? কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটা বৈঠক চলতেছে। বাইরে থেকে দেখলে মনে হয় ভারত আমেরিকার সম্পর্ক ফুরফুরা একেবারে চরম রোমান্টিক, কিন্তু ভিতরের গল্প সম্পূর্ণ উল্টা। পুরো ব্যাপারটা খুলে বললে আপনারাও টাস্কি খেয়ে যাবেন। আজকে আমরা বুঝবো কোয়াড কেন মরিছে, ইন্ডিয়া কিভাবে বিশ্বমঞ্চে পিছু হটিছে, এবং এই পিছু হটা আরো কত দূর যাবি সেটা আমরা বুঝে দেখব। তার আগে বুঝে নিই কোয়াড আসলে কি, হাতি না ঘোড়া, মাদা না মুন্ডু। আসেন বুঝে দেখি। আগেও এটা নিয়ে বলছি আমার মেলা এপিসোডে, তবু আবার যাইতে নিতে তো অসুবিধা নাই, অনেকে হয়তো দেখেন নাই। কোয়াড হইতেছে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া, এই চারটা দেশের একটা জোট। উদ্দেশ্য একটাই, চায়নাকে ঠেকানো। কোয়াডের শুরু 2011 সালে, ওবামা তখন প্রেসিডেন্ট। ঘোষণা দিয়েছিলেন পিভট টু এশিয়া, মানে আমেরিকা এখন থেকে এশিয়ায় বেশি বেশি নজর দিবি। কেন? কারণ চায়না বড় হইতেছে, তাকে টেকাতে হবে। 2018 সালে ট্রাম্প আসলে আমেরিকা তাদের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের নাম বদলে রাখলো ইন্দো প্যাসিফিক কমান্ড। নামের মধ্যে ইন্দো, বুঝেছেন তো, মানে ভারত হবে চায়নার বিরুদ্ধে আমেরিকার প্রধান হাতিয়ার। বুঝিসাও? বাইডেনের আমলে ওবামা ট্রাম্পের শুরু করা এই খেলা কোয়ার্টার ফাইনাল থেকে উঠলো সেমিফাইনালে। সে 1992 সাল থেকে একটা নৌমহড়া হইতো আমেরিকার ইন্ডিয়ার, নাম ছিল মালাবার নৌমহড়া। শুধু দুই দেশ। 2020 সালে সেটা চারটা দেশ, যে কোয়াডার চারটা দেশ, এটার যৌথ সামরিক মহড়ায় পরিণত হইলো। মানে বুঝতে পারছেন তো, এটা একটা সামরিক জোট। 2021 সালে হোয়াইট হাউসে কোয়াড নেতারা প্রথম সরাসরি বৈঠকে বসলেন। ভারতকে দেওয়া হইল আমেরিকার গোয়েন্দা তথ্য, যুদ্ধ কৌশল, সমস্ত অ্যাক্সেস। মোদি তখন উড়েছে আর কি, ইন্ডিয়ার চোটপাট দেখেননি, কিন্তু সেই উড়াল বেশি দিন টিকলো না, সেই সুখের হানিমুন টিকলো না। আবার জিজ্ঞেস করেন না হানিমুনে কে, স্বামী আর স্ত্রীকে। যাই হোক, আকাশে উড়াল তো দিলে একদিন পড়তেও হয়, যাই দিন ভালো আসে দিন খারাপ, তাই না? এবার করুন সুর হবে এডিটর সাহেব, সানাইয়ের সুর বাজান। কিভাবে এই সুখের বাসর ভাঙতে শুরু করলো সেটা দেখে আসি। প্রথম ধাক্কাটা আসলো অগাস্ট 2025-এ। ট্রাম্প সবার উপরে ট্যারিফ বসাইলো না, তো ইন্ডিয়ার উপরে 50% ট্যারিফ বসাইলো, শুল্ক। শুরুতে 25% ছিল, তারপর রাশিয়ার তেল কেনার অপরাধে আরো 25% যোগ করলো। বোঝার উপরে শাকের আটি, বুঝিসাও? হ্যাঁ, মোটে রাধে না তপ্ত আর পান্তা। মোট 50%, দুনিয়ায় যে কোনো বড় বাণিজ্য সঙ্গীর উপরে সর্বোচ্চ, এমনকি চায়নার চেয়েও বেশি। 5 দফা বাণিজ্য আলোচনা হইল 4 মাস ধরে। দিল্লি আর ওয়াশিংটনের কর্মকর্তারা দৌড়াদৌড়ি করলো, ছুটাছুটি করলো, কিন্তু 2টা পয়েন্টে আটকে গেল, কৃষি বাজার আর রাশিয়ান তেল। ইন্ডিয়া কিছুতেই ছাড় দিতে রাজি হইল না। ট্রাম্প ধৈর্য হারাইল, আলোচনা ভেঙে গেল। জুনে G7 এর পরে ট্রাম্প যে মোদিকে ওয়াশিংটনে ডিনারে ডাকিছিল, মোদি তো অভিমান করছে। বউ যেমন অভিমান করে বাপের বাড়ি যায়, মোদি অভিমান করে চলে গেল ওড়িশায় তীর্থযাত্রায়, ট্রাম্পের আমন্ত্রণে গেল না। অগাস্টে ট্রাম্প 4বার ফোন করলো, মোদি একবারও ধরলো না ফোন। এইটারে বলে সাইলেন্ট ট্রিটমেন্ট, বুঝিসাও? বউরা বা গার্লফ্রেন্ডরা রেগে গেলে বলে স্বামী বা বয়ফ্রেন্ডের ফোন ধরে না। হ্যাঁ, আমার ক্ষুদ্র ব্রাতাদের শিখে দিলাম, বউ বা গার্লফ্রেন্ড রেগে গেলে ফোন টোন দেওয়া যাবে না, দিয়ে কোনো লাভ নাই, দিলে ক্ষতি আপনার। হ্যাঁ, বিন্দাস হয়ে ঘুরে হারাবেন, ওই নিজেই ফোন দিবে আবার কিছুক্ষণ পরে। যাই হোক, 5 দফা আলোচনা ভেঙে গেল। ফল কি হইল? কোয়াড সম্মেলন বাতিল। 2025 সালে ইন্ডিয়া যে সম্মেলন হওয়ার কথা ছিল, হইল না। ট্রাম্প তার ভারত সফরও বাতিল করলো, বুঝছাও? এরপরে দ্বিতীয় ধাক্কা, ভারত নতি স্বীকার করলো, আলহামদুলিল্লাহ। শুল্ক নামলো 50 থেকে 18%-এ। কিন্তু এই কনসেশনের বিনিময়ে ভারতকে অনেক কিছু ছেড়ে দিতে হইলো। মনে আছে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দুনিয়া যখন রাশিয়ান তেলে নিষেধাজ্ঞা দিল, ভারত তখন হয়েছিল রাশিয়ার সস্তা তেলের সবচেয়ে বড় ক্রেতা। সাগর পথে আসা ডিসকাউন্টেড ক্রুড অয়েল ভারত গপ গপ করে কিনলো। ইন্ডিয়া তখন বুক ফুলাই করেছিল, এটা আমাদের সার্বভৌম অধিকার। 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা সবার আগে। আমরা কারো নির্দেশে তেল কেনা বেচা করি না, আমরা কিনবো রাশিয়ান তেল। রাশিয়া পিঠ চাপড়ে দিল, সাব্বাস বাঘের বাচ্চা।
ক্রেমলিন বলল প্রত্যেকটা দেশের অধিকার আছে নিজের স্বার্থে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার। আর সেই ইন্ডিয়াকে এখন প্রথম আর সবচেয়ে বড় ছাড়টা দিতে হলো রাশিয়ান তেল আর কিনবি না, নাকে খত দিতে হয়েছে। ট্রাম্পের নিজের ভাষায় মোদি রাজি হয়েছেন রাশিয়ান তেল কেনা বন্ধ করতে, আর আমেরিকা থেকে সম্ভব হইলে ভেনেজুয়েলা থেকে অনেক বেশি কিনতে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি একই কথা আবার কইলেন। ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারে স্পষ্ট লেখা হইল দিল্লি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। তাহলে এটা কি হইলো? এটা ভূ রাজনৈতিক আত্মসমর্পণ হইল না? কারণ ভাবেন তো, যে ভারত একদিন কয় যে তেল কেনা আমাদের সার্বভৌম অধিকার, কারো চাপে আমরা মাথা নোয়াই না, সেই ইন্ডিয়া এখন মাথা নোয়াইতেছে, রাশিয়া থেকে সরে আমেরিকার দিকে যাইতেছে। আর এই একটা সার ভারতের পুরো স্ট্র্যাটেজিক অটোনমি তত্ত্বটাই ফাঁপা করে দিছে। কারণ স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে আপনি কার কাছ থেকে তেল কিনবেন সেটা ওয়াশিংটন ঠিক করে দিবে না। দ্বিতীয় সার কি? নিজের বাজার খুলে দেওয়া। চুক্তি অনুযায়ী ইন্ডিয়া আমেরিকান পণ্যের উপর শুল্ক আর অশুল্ক বাধা নামায় আনবে, ট্রাম্পের ভাষায় শূন্যে নামায় আনবে। আর সেই বাজার খোলার সবচেয়ে স্পর্শকাতর জায়গাটা কোথায় জানেন? কৃষি। মনে রেখেন, ভারতের 40% বেশি মানুষ কৃষির উপরে নির্ভরশীল। এটা শুধু অর্থনীতি না, এটা ভোট ব্যাংক, এটা সামাজিক বিস্ফোরণ। কৃষি নিয়ে কি দুর্দান্ত ঘটনা ঘটে গেছিল না? মাইনসে তো তলোয়ার নিয়ে শিখ কৃষকেরা পাঞ্জাব থেকে চলে এসেছিল না, মনে আছে না? এই কৃষিখাতে ছিল আলোচনার সবচেয়ে বড় বাধা। আর এইখানেই ইন্ডিয়া রাজনৈতিকভাবে সবচেয়ে স্পর্শকাতর ছাড়টা দিয়ে দিছে। আমেরিকা এখন আশা করতেছে তাদের কৃষি পণ্য যেমন কাঠবাদাম, তুলা, সয়াবিন তেল এগুলা কিনবে ইন্ডিয়া বেশি বেশি করে। ইন্ডিয়া এখন এটা করার চেষ্টা করছে যে গম আর চালের মতো প্রধান খাদ্যশস্য এই চুক্তির বাইরে রাখা হয়েছে। তাতে কৃষকদের শান্ত করা যায়নি, নতুন করে কৃষক বিক্ষোভ শুরু হয়েছে কলে। 3 নাম্বার সার কি? কেনার প্রতিশ্রুতি দিছে। ট্রাম্প দাবি করলো ভারত $500 বিলিয়ন আমেরিকান পণ্য কিনবে আগামী 5 বছর ধরে। মানে এনার্জি, কয়লা, প্রযুক্তি, কৃষি পণ্য সব মিলায় ট্রাম্পের কথায় বাই আমেরিকান করবে ইন্ডিয়া অনেক বেশি মাত্রায়। আর এর সাথে যুক্ত হলে আরেকটা শর্ত, সরকারি আর বড় শিল্পে ইন্ডিয়া আরো বেশি বাই আমেরিকান করবে। মানে 5 বছরে $500 বিলিয়ন, মানে বছরে গড়ে $100 বিলিয়ন। আর ইন্ডিয়ার পুরা বার্ষিক বাজেট কত জানেন? প্রায় $600 বিলিয়ন। অর্থাৎ আমেরিকা থেকে বছরে কেনার এই প্রতিশ্রুতি গোটা বছরের জাতীয় বাজেটের 6/1 ভাগ। এটা কি বাস্তবে সম্ভব? হ্যাঁ, সম্ভবই না। মানে কার দিক দিয়ে কে মারতেছে ধুলায় অন্ধকার। এরপরে সবচেয়ে বড় ধাক্কাটা আসলো, সেটা কি? মে 2026 ট্রাম্প গেলেন বেজিং এ শি জিনপিং এর সাথে 3 দিনের সফর। ফিরে আসলেন একটা নতুন ফর্মুলা নিয়ে। চাইনিজের নাম দিল কনস্ট্রাকটিভ স্ট্র্যাটেজিক স্টেবিলিটি, বাংলায় বললে গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতা। বাপরে মাইচ্ছে রে, কি কঠিন নাম। মানে কি? মানে হইতেছে আমেরিকার চায়না সিদ্ধান্ত নিল সরাসরি তারা যুদ্ধ করবে না, প্রতিযোগিতা চালাবে একটা সীমার মধ্যে। দুনিয়ার বড় সমস্যা দুইজন মিলে সামলাবে। এই ফর্মুলা আগামী 3 বছরের জন্য দুই দেশের সম্পর্কের কাঠামো ঠিক করে দেবে। কিন্তু এর ভিতরে একটা ভয়ঙ্কর সংবাদ আছে ইন্ডিয়ার জন্য। সেটা কি? হ্যাঁ, কারণ ইন্ডিয়া এতদিন ছিল চায়না ঠেকানোর প্রধান দালাল, তাই না? এখন আমেরিকা চায়নার সঙ্গে সরাসরি ডিল করছে, ইন্ডিয়া মাঝখান থেকে বাদ। ইন্ডিয়া কূটনীতিকদের ভাষায় এইটার নাম হয়েছে G2, মানে গ্রুপ 2, 2 মোড়লের ব্যবস্থা। ধারণাটা সহজ, কিন্তু ইন্ডিয়ার জন্য ভীতিকর। পৃথিবীর 2 বৃহত্তম শক্তি আমেরিকা আর চীন নিজেদের মধ্যে একটা সমঝোতা পৌঁছায় বিশ্বটাকে ভাগাভাগি করে চালাবে, বাকিরা দর্শক, দুধভাত। আর আরেকটা নাম আছে কন্ডোমিনিয়াম, মানে যৌথ কর্তৃত্ব, দুইজনে মিলে একটা সম্পত্তির মালিকানা। কেন এটা ভারতের কাছে দুঃস্বপ্ন? কারণ তো খুব সিম্পল, কারণ এই G2 ইন্ডিয়াকে সরাই দেবে আমেরিকার কাছ থেকে। আমেরিকার কাছে তো ইন্ডিয়ার কোনো গুরুত্ব নাই, তার কৌশলগত গুরুত্বই নাই, জিরো। তার কূটনৈতিক জায়গায় সংকুচিত করবে। এই চেষ্টা কিন্তু আগেও হয়েছে। কখন হয়েছে? ক্লিন্টন ওবামার আমলেও আমেরিকা চীনের সাথে সমঝোতার একটা চেষ্টা করছিল, কিন্তু সেটা ঠিকমতো কাজ করে নাই। এইবার ট্রাম্প নিজের মুখে 2025 সালের অক্টোবরের শেষে এশিয়া সফরের সময় শি জিনপিং এর সাথে বুসানে একটা মিটিং করছিল। ওই সম্মেলনে নিজেই এটাকে G2 বৈঠক বলে বর্ণনা করছিল, যে বৈঠকে নাকি এশিয়ার চিরস্থায়ী শান্তি আনবে। শি কম উচ্ছ্বসিত ছিলেন, কিন্তু একই সুরে বললেন যে চীনের উত্থান ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন স্বপ্নের সাথে হাত ধরাধরি করে আগাবে। এই একটা শব্দ G2 এশিয়ার সব রাজনীতিতে আতঙ্ক ছড়াইল। এই এক G2, এই শব্দ, সামান্য শব্দ ইন্ডিয়ার জন্য একটা আতঙ্কের নাম, দিল্লির জন্য একটা আতঙ্কের নাম। কেন? 3টা জায়গায় আতঙ্কটা কাজ করেছে। কি কি? আসেন দেখি। প্রথম বিষয় তো চীন বেপরোয়া হয়ে উঠবে, তাই না? ইউএস চায়না মেলবন্ধন এটা বেজিংকে ভারতের বিরুদ্ধে আর গোটা অঞ্চল আরো আগ্রাসী করে তুলতে পারে। তো আর কাউকে তো কেয়ার করার দরকার নাই। ওয়াশিংটন তো বেজিংকে সামলাইতো এতদিন। এখন যদি সামলানো বন্ধ করে তাহলে সীমান্তে ভারত মহাসাগরে চীনের চাপ বাড়বে।
2 নাম্বার কি হবে? আমেরিকার কাছে ভারতের দরকার ফুরাবে। আমেরিকা চীন কাছাকাছি আসলে ভারতের ইউটিলিটি, উপযোগিতা আমেরিকার কাছে কমে যাবে, স্বাভাবিক। আর দিল্লির সঙ্গে সহযোগিতা করার, মতভেদ সামলানোর আমেরিকান যে ইনসেন্টিভ, প্রণোদনা, এটাও কমে যাবে। এতদিন ভারতের পুরো কৌশলটা দাঁড়াইছিল এই ভিত্তির উপরে, চীনকে ঠেকাইতে আমেরিকার ভারতকে দরকার। এটাই তো, সেই দরকারটাই যদি চলে যায় তাহলে আর কি হইল? সবই তো শেষ। 3 নাম্বার, এই যে পুরা ইন্দো প্যাসিফিক যে স্ট্রাকচারটা তৈরি করছিল, এই কাঠামোটা ভেঙে পড়বে। মানে কোয়াড, ইন্দো প্যাসিফিক জোট সব অর্থহীন হয়ে যাবে। এটা আমার কথা না, আমেরিকার সবচেয়ে প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস এটা সরাসরি বলছে এই বেইজিং বৈঠক বাকি দুনিয়াকে নতুন অনিশ্চয়তায় ফেলছে। ভয়টা হইল আমেরিকা আর চায়না অন্যদের মাথার উপর দিয়ে একটা দ্বিপাক্ষিক বার্গেন করে ফেলবে, 2 পার্টি মিলে। অন্যদের মাথার উপর দিয়ে মানে মোদির মাথার উপর দিয়ে, আসলে বুঝিছাও। এইবার আসেন হেক্সেতের স্বীকারোক্তি আর কোয়াডের মৃত্যু, এটা কেমনে হয়েছে এটা একটু দেখি। আমেরিকার যে যুদ্ধমন্ত্রী আর কি পিট হেক্সেথ, ও এপ্রিল মাসে কংগ্রেসে গিয়ে কি কইল শুনেন। বলল চায়নার সঙ্গে আমরা একটা ফ্লেক্সিবল রিয়ালিজম করব। মানে কি? মানে কঠোর ঠেকানোর নীতি না। আর বললেন আমেরিকার মিত্রদের এখন থেকে নিজেদের প্রতিরক্ষার বোঝা নিজেদেরকে বহন করতে হবে। এটা পররাষ্ট্রনীতির ভাষায় এটা বিরাট কথা। আগে আমেরিকা বলতো তোমরা আমার পক্ষে থাকো, আমি তোমাদের রক্ষা করব। এখন বলতেছে তোমার সমস্যা তোমার নিজেরা সামলাও, তোমার ম্যাও তুমি নিজেরা সামলাও। আর এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? ইন্ডিয়ান সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট 2 দিন আগে রিপোর্ট করলো কোয়াডের বার্ষিক নেতা সম্মেলন আর হবে না। যা হবে সেটা হইতেছে G7 বা এপেক সম্মেলনের সাইড লাইনে। মানে কোয়াড একটা স্বাধীন ফোরাম হিসেবে কার্যত মৃত। ইন্ডিয়া নিজেই কোয়াডের চেয়ারম্যানশিপ অস্ট্রেলিয়ার হাতে তুলে দিতেছে। মানে বুঝছেন তো, ইন্ডিয়া নিজে বুঝে গেছে খেলা শেষ। এইবার ইন্ডিয়া কিভাবে পিছু উঠতেছে এই অঞ্চলে সেটা একটু দেখেন। কয়েক বছর আগে ইন্ডিয়া নিজেকে দক্ষিণ এশিয়ার তো মোড়ল ভাবতো, দাদা ভাবতো। এখন চারপাশে কি হইতেছে? মালদ্বীপে ইন্ডিয়া আউট আন্দোলন করিয়া মুজ্জু ক্ষমতায় আসছে। ইন্ডিয়ান সেনাদের ওই দ্বীপ দেশ থেকে বিদায় নিতে হয়েছে। শ্রীলঙ্কায় বামপন্থী অনুরা কুমারা দেশ নায়িকা ক্ষমতায় আসছে। দিল্লির পরিবর্তে সে বেইজিং এর দিকে ঝুঁকছে। নেপালে ছাত্র অভ্যুত্থানের পর জেনজি প্রধানমন্ত্রী মাথা তুলে কথা বলতেছে ইন্ডিয়ার সাথে। আগে তো পররাষ্ট্র সচিব ডিল করতো, এখন কইছে ডিল করতে হলে মোদিকে আসতে হবে। ভুটানও আস্তে আস্তে চীনের সাথে সীমান্ত আলোচনা শুরু করছে। চুক্তি অনুযায়ী কিন্তু ভুটান করতে পারে না। হ্যাঁ, মানে ইন্ডিয়ার পররাষ্ট্রনীতিটা দেখবে। যাই হোক, মিয়ানমার তো কখনো দিল্লির পকেটে ছিল না, আর বাংলাদেশে তো দিল্লির দাসী সেই সরকারও নাই। ডিপ্লোম্যাট ম্যাগাজিন অনুযায়ী 2026-এ একটা বিশ্লেষণ ছাপা হয়েছে, শিরোনাম হইতেছে হাউ ইন্ডিয়া লস দ্য ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ উইথ ইটস নেইবার। মানে প্রতিবেশীর সাথে কিভাবে ডিপ্লোমেসিতে হারিয়েছে ইন্ডিয়া, বুঝিছাও। ইন্ডিয়ার একটা পলিসি ছিল নেইবারহুড ফার্স্ট, প্রতিবেশী প্রথম। এই নীতি বলতেছে ওরা কাঠামোগতভাবে ব্যর্থ হয়েছে। ইন্ডিয়ার একটা বাজেট ছিল বাংলাদেশের জন্য, 2026-27 বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ কমাই দিচ্ছে। মানে বুঝে গেছে, হ্যাঁ এটা গন কেস। প্রশ্ন হলো ভারত আর কত দূর পিছু হটবে? পিছু হটার আরো 3টা ঢেউ আসতেছে আমি মনে করি। এই পিছু হটার এই 3টা ঢেউ কি কি? প্রথম ঢেউ অর্থনৈতিক। 18% শুল্ক ইন্ডিয়ার রপ্তানি খাতকে এখনো কাবু করে রাখছে। ইন্ডিয়ার বস্ত্র, রত্ন, অলংকার, চামড়া শিল্প, কৃষি পণ্য সব ধাক্কা খাইছে। মোদির নিজের রাজ্য গুজরাটে রপ্তানিকারকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই অর্থনৈতিক ধাক্কা আগামী 2-3 বছরের রাজনৈতিক চাপে পরিণত হবে, দেখবেন আপনি। আমি আজকে বলে রাখলাম, লিখে রেখেন। মোদি এখন নিজেই বলতেছে ইন্ডিয়ানরা যেন সোনা না কেনে। দেখেন দেখেন এই যেটা সাহেব দেখেন कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। विदेशी मुद्रा बचाने के लिए हमारी देशभक्ति हमें चुनौती दे रही है और हमें इस चुनौती को स्वीकार करते हुए विदेशी मुद्रा को बचाना होगा। দেখলেন তো, নিজেই বলছে না যেন সোনা না কেনে। কিরকম জাউরা দেখেন। কংগ্রেসের অর্থমন্ত্রী একবার বলছিল যে ধরেন আমরা সোনা কিনলাম না, তাতে কি হইতে পারে চিন্তা করেন। ইন্ডিয়ানরা যদি সোনা না কেনে তাহলে অর্থনীতির অবস্থা কি হতে পারে না? এখানে প্রচুর টাকা বাঁচবে। শুনেন, Suppose we stop gold imports, not stop in the government stopping it. Suppose the people of India don't demand gold and we don't have to import gold for 1 year. Just imagine, for 1 year, the whole situation will so dramatically change. Please resist the temptation to buy gold. এইটা শুনে মোদির সে কি হাউকাউ, আরে বাপরে, সোনা কেনা বন্ধ করতে বলছে। ওরে বাপরে, বন্ধ করতে বলেনি কিন্তু। দেখেন মোদি কি বলছিল। अब ये दिल्ली की सरकार, माताएं बहनें, आपका मंगल सूत्र छीनने के लिए तैयार बैठी है।
ये गरीबी के लिए, महंगाई के लिए ये दिल्ली के नेता कैसी भाषा बोलते हैं। हमारे देश के वित्त मंत्री ने ये कहा कि आर्थिक संकट इसलिए पैदा हुआ है कि लोग सोना खरीदते हैं। बताइए, आपके गले उतरता है भाई? দেখেছে এখন নিজেই কইতেছে সোনা কিনবেন না। হ্যাঁ, যাই হোক, দ্বিতীয় ঢেউ কি আসবে এটা কৌশলগত। আমেরিকা যেহেতু চায়নার সঙ্গে সরাসরি কথা বলতেছে, ভারতের যে সুইং স্টেট অফ এশিয়া এটার মর্যাদা আছে সেটা কমবে। সুইং স্টেট মানে এই স্টেটের উপরে এশিয়ার উপরে কর্তৃত্ব অনেকখানি নির্ভর করে, এটা কমে যাবে। এটা আমরা আগে আলোচনা করছি। তৃতীয় ঢেউ কি? আঞ্চলিক প্রতিবেশী দেশগুলো যত বুঝবে যে দিল্লির পেছনে আগের মতো ওয়াশিংটনের অন্ধসমর্থন নাই, তত তাদের আত্মবিশ্বাস বাড়বে। এটা আমাদের দেশের জন্য দরকার। আমাদের দেশে পলিটিশিয়ানরা তো ইন্ডিয়া শুনলে ভয় কাজ হয়ে যায়। যাই হোক, এদের দরাদরি সক্ষমতা বাড়বে যদি করতে চায়, ফলে ভারতের আঞ্চলিক প্রভাব আরো কমবে। মোদী সরকার ঘরে খুব দাপটে আছে, তাই না? হ্যাঁ, পশ্চিমবঙ্গ জিতেছে, কিন্তু ঘরের জোর আর বাইরের জোর এক জিনিস না। হিন্দুত্ববাদ ঘরে কাজ করছে, বাইরে সত্য তৈরি করছে। এবার আসল প্রশ্নে আসি, বাংলাদেশ এই পরিস্থিতিতে ইন্ডিয়ার সঙ্গে কিভাবে ডিল করবে? এক নাম্বার, ভাষার বদল করতে হবে। এতদিন আমরা ভারতের সঙ্গে আলাপ করছি একটা ভয় মাখানো ভাষায়, সে ভাষার দিন শেষ। আর নতুন ভাষা হবে সমতার। দুইটা সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যেমন কথা হয় তেমন, দাদা না, প্রতিবেশী না। দুই, হাসিনাকে ফেরত চাইতে হবে। হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, হাসিনার সাজা হয়েছে, দিল্লি তাকে আগলায় রাখতে পারবে না, এটা বলতে হবে। এটা রাজনৈতিক দাবি না, এটা আইনি বাধ্যবাধকতা। ভারত না দিলে আন্তর্জাতিক ফোরামে এই বিষয় তুলতে হবে। তিন নাম্বার, পানির বন্টন। তিস্তা চুক্তি 14 বছর ধরে ঝুলাই রাখছে, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ। আন্তর্জাতিক নদী আইনের আশ্রয় নিতে হবে আমাদের পানির ন্যায্য হিস্যার জন্য। 4 নাম্বার, সীমান্ত হত্যা। বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ করতে হবে। আর শ্রীলঙ্কা আলাউদ্দিন বলে কি দেখেন, বলে অনুপ্রবেশ হইলে সেটা নাকি আলাদা কথা। শুনুন, আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোন রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। শুনিছেন, এই মাদার বোর্ডের কেউ কেন বলে না যে দুনিয়াতে সবচেয়ে বেশি অনুপ্রবেশ হয় আমেরিকাতে, দুনিয়ার পশ্চিম রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি অনুপ্রবেশ হয়, ইন্ডিয়ানরাই অনুপ্রবেশ করে বেশি। তাহলে কি সীমান্তদের গুলি করে মারে নাকি মাদার বোর্ড? এরপরে এসে ইন্ডিয়ার সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি আছে, ভারতীয় পণ্যের বিকল্প খুঁজতে হবে। চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তুরস্ক অনেক উৎস আছে, ট্রানজিট সুবিধা বন্ধ করতে হবে। এটা আমাদের কোনো লাভ হয় নাই। আর কি, আমাদের বহুমুখী মিত্রতায় যাইতে হবে। শুধু আমেরিকার দিকে তাকাই থেকে ইউনুস সরকার যে ভুল করছে সেটা পুনরাবৃত্তি করা যাবে না। জাপান, চীন, তুরস্ক, রাশিয়া, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সবার সঙ্গে শক্ত সম্পর্ক করতে হবে। কেউ একা চাপ দিলে অন্য জায়গা থেকে সাপোর্ট আসবে। 7 নাম্বার, পাকিস্তানের প্রশ্ন। এটা সবচেয়ে স্পর্শকাতর কিন্তু সবচেয়ে কৌশলগত। দিল্লি যতদিন বুঝবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিককরণ একটা রিয়েল অপশন, ততদিন দিল্লি বাংলাদেশের সঙ্গে দরাদরি করতে রাজি থাকবে। ভারতকে বুঝাই দিতে হবে যে বাংলাদেশ আর তাদের পকেট রাষ্ট্র না। কিন্তু এইগুলা কি পারবেন করতে? না মনে হয়। কারণ বিএনপি, জামাত, এনসিপি সবাই ইন্ডিয়ারে বাঘের মতো ডরায় তাদের সামরিক শক্তিকে। ওরা কল্পনা করতে পারে না যে ইন্ডিয়ার সামরিক শক্তিতেও হারানো সম্ভব। দুনিয়ার কোন শক্তি যদি মনে করে যে আক্রমণ করা একটা রিয়েল অপশন, তাহলে সে আক্রমণ বন্ধ করে রাখে না। বড় শক্তি সবসময় সামরিক শক্তির এই সক্ষমতাকে লিভারেজ হিসেবে কাজে লাগায়, এরই নিয়ম। কিন্তু ইরান শিখাইছে আমেরিকা, ইসরায়েলের মতো দুই পরাশক্তিকে, বৃহৎ পরাশক্তিকে ঘোল খাওয়ায় দেওয়া যায়। ভূ রাজনীতি একটা গেম। এই গেমে দুর্বলেরা হারে না, সবলেরাও জেতে না। যারা টাইমিং বোঝে তারা জেতে। বাংলাদেশের ভাগ্য ভালো যে এই মুহূর্তে আমরা একটা বিরল জানালা পাইছি। আমেরিকা চায়নার সঙ্গে ডিল করতেছে, ভারত পিছু হটতেছে, চায়না দক্ষিণ এশিয়ায় উপস্থিতি বাড়াইতেছে, জাপান, কোরিয়া, তুরস্ক সবাই বাংলাদেশের দিকে তাকায় আছে। এই জানলা চিরকাল খোলা থাকবে না। 2-3 বছরের মধ্যে নতুন কাঠামো বসবে। সেই কাঠামোয় আমরা কোথায় থাকবো সেটা এখন ঠিক হইতেছে। বাংলাদেশের এখন প্রভুর পেছনে দাঁড়ায় থাকার দিন শেষ। নিজের পায়ে দাঁড়ানোর সময় সাহস দরকার, কৌশল দরকার, ধৈর্য দরকার। সেটা করতে পারলেই বাকি দুনিয়া আমাদের সম্মান করবে। আর সেই সম্মান থেকে আসে কৌশলগত শক্তি। সেটা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো পারবে না, তাদের ভীরুতার কারণে। আফসোস, আমাদের আসলে জনগণের রাজনৈতিক দল লাগবে। সেটা গড়ে না তোলা পর্যন্ত আমরা কোনো সুযোগ কাজে লাগাতে পারবো না। যেমন জুলাইকে আমরা রক্ষা করতে পারি নাই, এই নতুন রাজনৈতিক দল গড়ে তোলা কিন্তু কোনো জটিল বিষয় না, জটিল কাজ না, টাইমও বেশি লাগবে না। খালি লাইগা পড়তে হবে, সবকিছু তৈরি আছে, মানুষজন ঝাঁপে পড়বে। আশা করি সেই কাজটা হবে তাড়াতাড়ি, ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।